রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামীকাল থেকেই শুরু হচ্ছে আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ। আরও থাকছে সাদেয়া হকময়ের প্রতিবেদনে। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে প্রথম রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন জানান। এ সময় আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। বিচার কার্য শুরু হইলে একটানা প্রতি কার্য দিবসে বিচার কার্য সম্পন্ন করাইবার জন্য পরিচালিত করতে হবে। তখন মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। এদিকে আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানান জনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(২) এবং ৩০ এবং দণ্ডবিধির ২০১ ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দর্শব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করেন নাই। এই মামলায় রামিসার বাবা, মা, বোন, চাচা, চাচি, প্রতিবেশী ও পুলিশের ৬ সদস্যের ১৮ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, যা আগামীকালকে থেকে শুরু হবে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে ২৯ কার্যদিবসের মধ্যেই এই মামলার নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে হঠাৎ বুকের ব্যথা নিয়ে ভর্তি করা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আইসিইউতে। অসুস্থ আব্দুল হান্নানকে দেখতে হাসপাতালে গিয়ে বিচারহীনতা ও দীর্ঘসূত্রিতার সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মেয়েকে হারানোর শোক এখনো তাড়া করে ফিরছে শিশু রামিসার পরিবারকে। এরই মধ্যে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে সোমবার দুপুরে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। রামিসা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের খোঁজ নিতে বিকেলে হাসপাতালে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অসুস্থ বাবার সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে বিরোধী দলীয় নেতা গণমাধ্যম কর্মীদের বলেন, বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণে দেশে অপরাধ বাড়ছে, তাই দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতের কার্যক্রম শেষ করা সম্ভব উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, রামিসাকে নিয়ে কেউ যেন রাজনীতি না করে। আমি আহ্বান জানাবো এটা নিয়ে কেউ যেন কোনো রাজনীতি না করে। এইটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়। হাসরের দিন আমরা সবাই আসামি হয়ে যাব। আমরা ওই আসামি হতে চাই না। একথা বারবার বলেছি আমরা যে এরপরেও আর এই ধরনের দেখতে চাই না। গত কয়েকদিন ধরে রামিসা হত্যাকাণ্ড দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার পর থেকেই দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন স্বজন ও সাধারণ মানুষ। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা উনাকে যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আপনি বিচার চান কিনা, উনি বলেছেন আমি কার কাছে বিচার চাই। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে, আমরা চাই অনাস্থার সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসুক। বিচার বিভাগ ১০০ বার স্বাধীন হোক এবং ১০০ ভাগ স্বাধীনতা নিয়ে তারা বিচার করুক, ন্যায় বিচার করুক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। আর বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিত বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে কোনো উপায় না পেয়ে বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ঈদ ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি কাটিয়ে সকালে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যসহ সংশ্লিষ্টরা। অফিসে পৌঁছে সহকর্মীদের পাশাপাশি সাংবাদিকদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগ খতিয়ে দেখছে সরকার। মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে আদ্দিন হাসপাতাল মগবাজারে। একটি তদন্ত কমিটি হয়েছে। প্রতিবেদনটি আরো গতিশীল হওয়ার জন্য 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমি সশরীরে কালকে বেকারি দেখেছি, আজকে আমরা পরিবেশের লোকও ডেকেছি, তারা লাইসেন্স দিয়েছে, তারা স্বীকার করেছে, কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখতেছি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিত বলেন, আমদানির উপর নির্ভরশীল হয় জ্বালানি তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। জ্বালানির মূল্য শতভাগ বৃদ্ধি পেয়েছিল, তখনও সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। সো এটা তো আপনি নিজে বুঝবেন, সরকার এটা তো একটা বাজেট ব্যবস্থাপনা আছে, তো সরকার এটা যখন সুযোগ পাবে এটা তো কিছুটা হলে সমন্বয় করতে হবে। তা নাহলে আপনি যে সোশ্যাল সেফটি নেটে আপনি যে কীভাবে কাভার করবেন, একান্ত যখন উপায়হীন হবে সরকার, তখনই এই ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকারকে নিতে বাধ্য হতে হবে। তো মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনার ফলে এবার ঈদের রাষ্ট্র পরিচালনার নতুন স্তরের দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলার সময় একথা জানান তিনি। ডক্টর মাহাদি আমিন বলেন, ফ্যাসিবাদী 16 বছর প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়। মাহবুব শেখতার রিপোর্ট। পক্ষ থেকে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে ঈদুল আজহা পরবর্তী সংবাদ সম্মেলন। রাষ্ট্রীয় সেবাকে আরো জনসম্পৃক্ত করার প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়েছে। প্রধানমন্ত্রীর জনমুখী উদ্যোগে এবারের ঈদুল আজহা পূর্বের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে বলে লিখিত বক্তব্যে দাবি করেন উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। সরকার প্রধানের সরাসরি তত্ত্বাবধানে প্রশাসনিক সমন্বয় ও জবাবদিহিতাও বেড়েছে বলে জানান তিনি। দেশের মানুষ অন্তত একটি বিষয় স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে, আর তা হলো রাষ্ট্রের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা। এই ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গিয়েছে। বিগত 16 বছরের দুঃশাসন ও জবাবদিহিহীনতার ফলে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তা মুহূর্তে বদলে ফেলা সম্ভব না হলেও জনস্বার্থ রক্ষায় সরকার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। হয়তো শতভাগ সফলতা সেখানে স্বাভাবিকভাবেই
এই স্বল্প সময়ে আসা সম্ভব না, বাট অবস্থান আগের চাইতে যথেষ্ট পরিবর্তন হয়েছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য। সংবাদ সম্মেলনের শুরুতে গণমাধ্যমে সংবেদনশীল কোনো সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীলতার আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন। আমরা অবশ্যই যার বিপক্ষে হোক, যাকে কেন্দ্র করে হোক, তার সাথে কথা বলে সময় নিয়ে প্রচার করা আমার মনে হয় দরকার। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, গণতন্ত্রের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিভেদ তৈরি হলে ফ্যাসিস্ট শক্তি সুযোগ পাবে, তাতে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে রিজভী আরও বলেন, আগ্রাসী শক্তির কাছে জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও মাথা নত করবেন না। রিক্সা শ্রমিক ভাইরা আছেন, অটো রিক্সা শ্রমিক ভাইরা আছেন, যারা 5ই আগস্টে জুলাইয়ের আন্দোলনে আত্মহত্যা দিয়েছেন। আমি গেছি অনেকের বাসায়, তুষার তালিকা করেছে, সেগুলো নিয়ে আমরা গেছি, যতটুকু সম্ভব করেছি। আমার মনে হয় যারা মারা গেছেন সরকারের দিক থেকে তাদের ভাতা পাওয়ার কথা, যদি না হয় আন্দোলনের শহীদ রিক্সা শ্রমিক এবং অটো রিক্সা শ্রমিকের কোনো পরিবার যাতে না খেয়ে থাকে এবং সেই পরিবারের কোনো সন্তান যাতে শিক্ষার বাইরে না। ঈদের আনন্দ ও স্বজনদের সঙ্গে কাটানো কিছু স্মৃতি আর গ্রামের মায়া পেছনে ফেলে আবারও কর্মব্যস্ত জীবনে ফেরার পালা। ছুটি শেষে রাজধানীমুখী মানুষের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলো। নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পেরে সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। স্বপ্ন ভবনের রিপোর্ট। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ছিল উৎসবের আমেজ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এবার কর্মস্থলের টানে রাজধানীতে ফিরছেন মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। ট্রেনের জানালায় মুখ রেখে কেউ দেখছেন ফেলে আসা জনপদ, আবার বাসের সিটে বসে কেউ হিসাব করছেন আগামী দিনের কর্মব্যস্ততার। ঈদের আনন্দের রেশ থাকলেও বাস্তবতা বলছে ফিরতেই হবে কর্মস্থলে। সন্ধ্যা 7:30টায় গাড়ি আসার কথা ছিল রংপুর এক্সপ্রেস, সেই গাড়ি ছাড়লো রাত 12টায়। ভাড়া বেশি নাই ভোগান্তি হয়েছে, ট্রেন প্রায় 4 ঘন্টা প্লাস লেট ছিল। অনেক ভোগান্তি, একবারে লেট, এত 4 ঘন্টা 5 ঘন্টা লেট। ট্রেনের যে 4 ঘন্টা লেট, এটাতে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়েছে আর কি। ট্রেন একটু ডিলে ছিল, এজন্য 3 ঘন্টা লেট হয়েছে, এটা একটা ঝামেলা ছিল। ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে ও পরিবহন সংশ্লিষ্টরা নিয়েছেন বাড়তি প্রস্তুতি। বাস কাউন্টারগুলোতে রাখা হয়েছে অতিরিক্ত জনবল, এতে খুশি যাত্রীরা। সংশ্লিষ্টদের ধারণা আগামী 1-2 দিনে রাজধানীমুখী মানুষের চাপ আরও বাড়বে, তাই শেষ মুহূর্তের ভিড় সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সকাল থেকে যাত্রীর চাপ মোটামুটি ছিল, অফিস আদালত খুলছে, কিন্তু মানুষ এখনো অতটা চাপ বাড়েনি। আশা করি যে সামনে হয়তো 2-1 দিন আরো বাড়তে পারে। ফ্যামিলি স্কুল কলেজ বন্ধ আছে। ঈদের আনন্দ শেষে শুরু হচ্ছে কর্মব্যস্ত জীবন। স্মৃতিতে স্বজনদের সান্নিধ্য আর মনে নতুন উদ্যম নিয়ে রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। সকাল 6:10 দিকে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে বন্দর আমতলা এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং এর 2 আরোহী মুক্তার হোসেন ও জীবন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার তিনি তার পদত্যাগপত্র জমা দেন। এদিন নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর হতে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। বর্তমান সরকার উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন তিনি। দীর্ঘ 19 বছর সরকারি চাকরি করার পর 2005 সালে বিএনপি রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য
রাঙামাটি আসনে জয়লাভের পর মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বিকেল ৩:৩০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন প্যারালাইজ সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ানের রাজনীতিবিদ। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। একমাত্র সন্তান ডাক্তার তাসলিমা আহমেদ জামান মুন্নিকে রেখে গেছেন তোফায়েল আহমেদ। বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং কয়েকটি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দায়ী করেছেন। দুপুরে উপজেলার হোসেন্দি ইউনিয়নের বলা কিচর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় দুপুরে একদল লোক বলা কিচর এলাকায় গিয়ে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। একই সঙ্গে আশপাশের কয়েকটি বাড়িতেও হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নাজমুল 5 মার্ডারের সে আসামি, বুঝছেন? কোনো বিচার তো হইতে আসেন না। আর আমাদের সমস্যা মেন এই যে পার্টি অফিসটা। ঈদে ভারতীয় গরু না আসায় দেশে কোরবানির পশু ভালো দামে বিক্রি করে লাভবান হয়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ীরা। ময়মনসিংহের বৃহত্তম চামড়ার বাজার শম্ভুগঞ্জ ও নগরীর সেহরা চামড়া গুদামে এবার ব্যবসায়ীদের কণ্ঠে হতাশার সুর। কিন্তু রাজধানীর চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে বিপাকে পড়েছেন। দর্শক সাইফুল ইসলামের তথ্যচিত্রে সাইদুর রহমান আবির আছেন বিস্তারিত রিপোর্টে। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা গ্রাম ও শহর থেকে চামড়া কিনে বিক্রি করতে নিয়ে আসেন শম্ভুগঞ্জ বাজারে। এই বাজার থেকে চামড়া কিনতে রাজধানীর ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা ছুটে আসেন। প্রতি বছরই কোরবানির পর এই বাজার জমজমাট থাকলেও এবার চিত্র ভিন্ন। রাজধানীর ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়া কেনাবেচায় ধস নেমেছে। সিন্ডিকেট করে ট্যানারি মালিকরা চামড়া কিনে পরে আমগো সরকারি রেট পাই না। আমরা বহুদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছি, আমরা বিড়া নাই, বাড়ি নাই, সবকিছু বেচে কিনে আমরা নিঃস্ব হয়ে গেছি গা। আমরা যে দামে মাল কিনি সরকারি রেট অনুযায়ী মাল কেনার পর এর অর্ধেক দামও পাওয়া যায় না। সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনার পর পরিবহন ও শ্রমিকের মজুরি এবং লবণ সহ প্রতিটি চামড়া সংরক্ষণে 200 থেকে 300 টাকা খরচ হয়। অথচ এখন বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। একটাই দাবি, যাতে সিন্ডিকেট ভাঙ্গিয়া সিন্ডিকেট মুক্ত করিয়া এই চামড়া ব্যবসাটা যাতে আবার সচ্ছল হয়, ঠিক হয়, এটাই সরকারের কাছে দাবি। সরকারের রেট দিচ্ছে একটা, আমরা চ্যানেলের মালিক যেটা বললেন তারা বলে সরকারের কাছে বেচেন যা। আমরা যে চামড়ার জিনিসপত্র ব্যবহার করি, যেমন ব্যাগ, জুতা, আরো বিভিন্ন আসবাবপত্র, ওগুলোর দাম কিন্তু ঠিকই বেশি, কিন্তু আমরা যখন চামড়া বিক্রি করতে যাই তখন আমাদের দাম সঠিক মূল্যটা আমরা পাই না। সম্ভাবনাময় চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে চামড়া বেচাকেনায় সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।